আসসালামু আলাইকুম। আশা করি সকলে পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী শিক্ষক, বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, আমি বিশ্বাস করি তোমরা পূর্বের ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। তোমরা পূর্বের ক্লাসটি কতটুকু আত্মস্থ করতে পেরেছো তা আজকের ক্লাস শুরু করার পূর্বে আমি একটু যাচাই করে দেখি। তোমাদের জন্য পূর্ব পাঠের আলোকে বোর্ডে 3টি প্রশ্ন রাখা হয়েছে। প্রশ্নগুলো আমি পড়ব, উত্তরগুলো আমি বলে দেব। তবে তোমরা তোমাদের উত্তরের সাথে আমার উত্তরটা মিলিয়ে দেখবে যে তোমরা আমার উত্তরের সাথে একমত হতে পারো কিনা। সবাই বলে দিকে লক্ষ্য করো। তোমাদের জন্য 1 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটি? কি হতে পারে প্রশ্নটির উত্তর? দেখো, প্রশ্নের উত্তর হবে হলো প্রোফেজ। 2 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়াস প্রায় বিলুপ্ত হয়ে যায়? কি হতে পারে প্রশ্নের উত্তর? দেখো, প্রশ্নটির উত্তর হবে হলো প্রোমেটাফেজ। তোমাদের জন্য 3 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায়? কি হতে পারে প্রশ্নটির উত্তর? প্রশ্নটির উত্তর হবে হলো মেটাফেজ। শিক্ষার্থী বন্ধুরা, চিত্রগুলো লক্ষ্য করুন। কি মনে হচ্ছে? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। চিত্রগুলো হলো মিয়োসিস কোষ বিভাজন এবং ক্রোমোজোম। আমাদের আজকের আলোচ্য বিষয় মিয়োসিস কোষ বিভাজন, ক্রোমোজোম, বংশগতি, ডিএনএ এবং আরএনএ। তাহলে চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। আজকের এই দ্বিতীয় অধ্যায়ের জীবের বৃদ্ধি এবং বংশগতির পাঠ 5 থেকে 9 পর্যন্ত আলোচনা শেষে আমরা কি শিখতে পাবো? শিক্ষার্থীরা, মিয়োসিস কোষ বিভাজন কি তা বলতে পারবে? মিয়োসিস কোষ বিভাজন কেন হয়, কখন হয়, কোথায় হয় তা জানতে পারবে? মিয়োসিস এবং মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে? বংশগতি, ক্রোমোজোম, জিন, ডিএনএ এবং আরএনএ সম্পর্কে বলতে ও লিখতে পারবে। মিয়োসিস, প্রথমে আমাদেরকে জানতে হবে মিয়োসিস কি। মিয়োসিস যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর 2 বার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র 1 বার। ফলে অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এ ধরনের কোষ বিভাজনকে মিয়োসিস কোষ বিভাজন বলে। শিক্ষার্থীরা, বোর্ডের দিকে লক্ষ্য করো। তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ। চিত্রটি হলো মিয়োসিস কোষ বিভাজনের। এই মিয়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে লক্ষ্য করো, এই যে প্রথম যে একটা গোলাকার বৃত্তের মতো অংশ দেখতে পাচ্ছ, এটি হলো জনন মাতৃকোষ। তাহলে আমাদের প্রথমে জানতে হবে জনন কোষ কি। কাজের ভিত্তিতে কোষকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো দেহকোষ, আরেকটি হলো জনন কোষ। দেহকোষ যে কোষগুলো বিভাজনের ফলে দেহের বৃদ্ধি ঘটে তাকে বলেছে দেহকোষ। জনন কোষ যে কোষগুলো বিভাজনের ফলে জনন কোষের সৃষ্টি হয় এবং জনন কাজে অংশগ্রহণ করে সেই কোষগুলোকে বলছে জনন কোষ। তার একটি হলো জনন মাতৃকোষ 2n। এর দ্বারা বুঝিয়েছে নাম বলা ক্রোমোজোম, ক্রোমোজোমের সংখ্যা। শিক্ষার্থীরা, আমরা এই চিত্র লক্ষ্য করতেছি যে মিয়োসিস কোষ বিভাজনে একটি জনন মাতৃকোষ পরপর 2 ধাপে বিভাজিত হয়। প্রথম বিভাজনকে এই যে এই জনন মাতৃকোষ থেকে যে এই জনন কোষটা যে 2টি আবদ্ধ কোষ উৎপন্ন হয়েছে,
এই ক্ষেত্রে আমরা বলবো মিয়োসিস 1। এবং এই যে দ্বিতীয় পর্যায়ে এই অংশটাকে বলবো আমরা মিয়োসিস 2। এখন এই যে মিয়োসিস 1 বিভাজনে কি ঘটেছে, আমরা এই যে একটি জনন মাতৃকোষ দেখতে পাচ্ছি 2n, এর ভিতরে যে চারটি পেঁচানোর মতো অংশ, যে সুতার মতো অংশ দেখা যাচ্ছে, এগুলি হলো ক্রোমোজোম। প্রথম বিভাজনের ক্ষেত্রে এই একটি জনন মাতৃকোষ বিভাজিত হয়ে যে দুটি 2n অপত্য কোষ সৃষ্টি করেছে, সেক্ষেত্রে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছে। তার কারণ এই জনন মাতৃকোষের ভিতরে ক্রোমোজোম ছিল 4টি, কিন্তু অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা প্রথমটাতে দেখতে পেলাম যে 2টি এবং দ্বিতীয়টাতে কি 2টি, অর্থাৎ প্রতিটিতে ক্রোমোজোম সংখ্যা হয়েছে 2টি করে। তাহলে আমরা দেখতে পেলাম যে জনন মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার তুলনায় বেশি এবং আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কম। তাহলে আমরা বলতে পারি এই কারণে যে প্রথম বিভাজনকে বলা হয়েছে হলো হ্রাসমূলক বিভাজন। দ্বিতীয় বিভাজনের ক্ষেত্রে কি ঘটেছে দেখো শিক্ষার্থীরা, প্রথম বিভাজনে যে উৎপন্ন প্রতিটি কোষ আবার পুনরায় বিভাজিত হয়েছে। এক্ষেত্রে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা কিন্তু একই রকম আছে। যে এই যে এই দ্বিতীয় বিভাজনের ক্ষেত্রে প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ বিভাজিত হয়ে যে দুটো করে কোষ উৎপন্ন হয়েছে, তার প্রত্যেকটিতেই ক্রোমোজোম সংখ্যা দুটো করে, অর্থাৎ এই দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস কোষ বিভাজন অনুসারে হয়েছে। তাহলে এই চিত্রে আমরা দেখতে পেলাম যে মিয়োসিস কোষ বিভাজনে একই সাথে মিয়োসিস কোষ বিভাজন এবং মাইটোসিস কোষ বিভাজন সংঘটিত হয়। এবং আমরা আরো দেখতে পেলাম যে মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে একটি জনন মাতৃকোষ 2n বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ n n n n উৎপন্ন করেছে। শিক্ষার্থীরা, মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে জাইগোট সৃষ্টি, একটু চিত্রের দিকে লক্ষ্য করো। আমরা কি লক্ষ্য করতে পারছি, জনন মাতৃকোষ 2n, জনন মাতৃকোষ 2n এটা মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে পরিণত হয়েছে n। মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে পরিণত হয়েছে n। এই n এর এখানে খেয়াল করো লেখা আছে হলো, লিখলাম আমরা শুক্রাণু, আর এখানে লিখলাম আমরা হলো ডিম্বাণু। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা, এটাও জনন মাতৃকোষ, এটাও জনন মাতৃকোষ। এটা মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে উৎপন্ন করেছে n, এটাও মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে উৎপন্ন করেছে n। এই ক্ষেত্রে এই ক্রোমোজোমের নামটা হলো ডিম্বাণু এবং এই ক্রোমোজোমের নাম হলো কি শুক্রাণু। তাহলে এই যে শুক্রাণু, এই শুক্রাণুটা হলো পুংজনন কোষ এবং ডিম্বাণুটা হলো কি স্ত্রীজনন কোষ। এই শুক্রাণু এবং ডিম্বাণু যখন কি হয়েছে, মিলন ঘটেছে বা নিষেধ হয়েছে, তখনই কি করেছে, n মিলিত হয়ে 2n উৎপন্ন করেছে, জাইগোট উৎপন্ন করেছে। তাহলে এখান থেকে আমরা জাইগোটের সঙ্গে আসতে পারি যে কোষ বিভাজন একটি পুংজনন কোষ এবং একটি স্ত্রীজনন কোষ মিলিত হয়ে নতুন কোষের সৃষ্টি করে, তাকে বলেছে জাইগোট। এখন এই যে জাইগোট উৎপন্ন হবে, মিয়োসিস কোষ বিভাজন ঘটবে। এই মিয়োসিস কোষ বিভাজন তখনই ঘটবে যৌন জননের ক্ষেত্রে পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষ যখন মিলন ঘটবে, তখন মিয়োসিস কোষ বিভাজন ঘটবে। আর যদি এই জনন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থেকে যায়, তাহলে জাইগোট কোষের ক্রোমোজোম সংখ্যা হবে পিতার ক্রোমোজোম এবং মাতার ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ। যেমন একটু এই দিকে লক্ষ্য করো, যদি এই 2 এর জনন মাতৃকোষ, এই 2 এর জনন মাতৃকোষ, এই দুটো যদি সরাসরি মিলিত হয়ে যে জাইগোট উৎপন্ন করত, সেই জাইগোট কোষের ক্রোমোজোম সংখ্যা হতো 4n। ফলে জাইগোট কোষের যেহেতু ক্রোমোজোম সংখ্যা পিতার কোষের ক্রোমোজোম সংখ্যা এবং মাতার কোষের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হবে, এটা সম্ভব নয়।
এই কারণে জাইগোট সৃষ্টির ক্ষেত্রে অবশ্যই জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন ঘটবে। মিওসিস কোষ বিভাজনে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, যেটা আমরা দেখেছি যে এই যে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, ফলে দুটি জনন কোষ শুক্রাণু এবং ডিম্বাণু একত্রে মিলিত হয়ে যে জাইগোট গঠন করেছে তার ক্রোমোজোম সংখ্যা প্রজাতির পিতা এবং মাতার ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে, ফলে প্রজাতির বৈশিষ্ট্য এবং স্বকীয়তা বজায় থাকে। মিওসিস কোথায় ঘটে? তোমরা একটা ফুলের সপুষ্পক উদ্ভিদের ফুলের চিত্র দেখতে পাচ্ছ। ফুলের বিভিন্ন অংশের নাম চিহ্নিত করা হয়েছে আছে, যেখানে স্ত্রীকেশর, বৃত্তাংশ, পুষ্পবৃন্ত, পুষ্পপত্রাধার, পাপড়ি এবং পুংকেশর। এই অংশগুলোর মাঝে আজকের আলোচনার সাথে আমাদের সম্পর্ক আছে হলো পুংকেশর এবং স্ত্রীকেশরের। পুংকেশরকে আবার দুটি ভাগে ভাগ করেছে, একটি হলো পরাগধানী, আরেকটি হলো পরাগদণ্ড। স্ত্রীকেশর গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয় এবং ডিম্বুক এই ভাগে বিভক্ত করা হয়েছে। দেখো 1 নম্বরে কি বলেছে, সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে মিওসিস কোষ বিভাজন ঘটে। সপুষ্পক উদ্ভিদের দেখো পরাগধানী, পরাগধানীতে থাকে পরাগরেণু, আর পরাগরেণু হলো পুংজনন কোষ। যেখানেই জনন কোষ থাকবে জনন কোষে মিওসিস কোষ বিভাজন ঘটবে। এ কারণেই সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে মিওসিস কোষ বিভাজন ঘটে। 2 নম্বর, সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের মধ্যে মিওসিস কোষ বিভাজন ঘটে। আমরা যে চিত্র দেখতে পাচ্ছি যে স্ত্রীকেশরের নিচের দিকে যে কালো গোলাকার অংশ, এই অংশটুকু হলো গর্ভাশয়, আর এই গর্ভাশয়ের ভিতরে যে সোনালী বর্ণের যে পেঁচানো অংশগুলো আছে এই অংশগুলো হলো ডিম্বক, আর ডিম্বকের ভিতরে থাকে হলো ডিম্বাণু। ডিম্বাণু হলো স্ত্রী জনন কোষ। যেখানে জনন কোষ থাকবে সেখানে মিওসিস কোষ বিভাজন ঘটবে। এ কারণে সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের মধ্যে মিওসিস কোষ বিভাজন ঘটে। 3 নম্বর, জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন ঘটে। 4 নম্বর, উন্নত প্রাণী দেহে শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে। মিওসিসের বৈশিষ্ট্য, এই মিওসিসের বৈশিষ্ট্য যদি আমরা খুব ভালোভাবে আত্মস্থ করতে চাই তাহলে আমাদের মিওসিস কোষ বিভাজনের চিত্রটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ এই মিওসিস কোষ বিভাজনের চিত্রের উপর ভিত্তি করে এই 4টি বৈশিষ্ট্য। 1 নম্বর কি বলেছে দেখো, যে ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ ও হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে। 2 নম্বর, এ ধরনের কোষ বিভাজন একটি কোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয়। 3 নম্বর, ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস দুবার বিভক্ত হয়। 4 নম্বর, সৃষ্ট 4টি কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা মাতৃ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। আজকের মিওসিস এবং মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য। আজকের প্রথম অংশের আলোচনায় মিওসিস কোষ বিভাজনের সম্পর্কে আলোচনা করছি এবং তোমরা পূর্বের ক্লাসে মাইটোসিস কোষ বিভাজন পড়েছো। এই মাইটোসিস এবং মিওসিসের মাঝে আমরা এখন পার্থক্য আকারে পড়ব। দেখো তোমাদের জন্য এই মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য ছক আকারে 6টি পার্থক্য লিখে দেওয়া হয়েছে। তবে সকলেই যখন পড়বে তখন প্রথমে মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা তোমরা লিখে নিবে, এরপরে এই সিরিয়াল অনুসারে লিখবে। মাইটোসিস কোষ বিভাজন 1 নম্বরে বলেছে যে মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের বিভাজন, মিওসিস কোষ বিভাজন জনন কোষের বিভাজন। 2 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়। 3 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে 2টি অপত্য কোষের সৃষ্টি হয়, মিওসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়।
4 নাম্বার, মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। 5 নাম্বার, মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল বিভাজন বলা হয়। এই কারণে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়েছে। আমরা দেখেছি যে মাইটোসিস কোষ বিভাজনে যে মাতৃকোষটা বিভাজিত হয়ে যে দুটি অপত্য কোষ সৃষ্টি করেছে, সেক্ষেত্রে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। এই কারণে এই বিভাজনকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলেছে। মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। এই কারণে হ্রাসমূলক বিভাজন বলা হয়েছে যে মিওসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে যে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, সেক্ষেত্রে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। এই কারণে হ্রাসমূলক বিভাজন বলা হয়েছে। 6 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনে দেহের বৃদ্ধি ঘটে। মিওসিস কোষ বিভাজনে জনন কোষের সৃষ্টি হয়। তোমরা একজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছ, যিনি হলেন গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেলই সর্বপ্রথম বংশগতি সম্বন্ধে পরীক্ষামূলক ব্যাখ্যা প্রদান করেন। গ্রেগর জোহান মেন্ডেলের ব্যাখ্যা প্রদানের পূর্বে বংশগতি সম্বন্ধে মানুষের ধারণা ছিল কাল্পনিক। মাতা পিতার কিছু বৈশিষ্ট্য সন্তান সন্ততি পেয়েই থাকে। গ্রেগর জোহান মেন্ডেল বলেছেন যে মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বলে বংশগতি, আর সন্তানরা পিতা মাতার যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলে বংশগত বৈশিষ্ট্য। যেমন হতে পারে ছেলেটা পিতার মতো লম্বা হতে পারে, পিতা যদি শর্ট হয় সন্তান পিতার মতো শর্ট হতে পারে, সন্তান পিতার মতো সুঠাম দেহের অধিকারী হতে পারে, সন্তান পিতার মতো মেধাবী হতে পারে, পিতার মতো দানশীল হতে পারে, পিতার মতো ধার্মিক হতে পারে, পিতার মতো দেখতে নাক হতে পারে, পিতার মতো দেখতে চোখ হতে পারে। এই যে এই বৈশিষ্ট্যগুলোই হলো বংশগত বৈশিষ্ট্য। এই যে বংশগতি সম্বন্ধে বর্তমানে যে আধুনিক যে তত্ত্ব প্রচলিত আছে তা গ্রেগর জোহান মেন্ডেলের আবিষ্কার তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। এ কারণে গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক বা জিন তত্ত্বের জনক বলা হয়েছে। দেখো তোমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছ, যেটি হলো ক্রোমোজোম। দেখতে অনেকটা ইংরেজি বর্ণমালার এক্স অক্ষরের মতো। এক্স এর যেমন দুইটা রশ্মির দুইটা রেখা বা অংশ একটা বিন্দুতে মিলিত হয়, ঠিক এই ক্রোমোজোমের ক্ষেত্রেও একই রকম। এখন আমাদেরকে জানতে হবে প্রথমে যে ক্রোমোজোমটা কি। ক্রোমোজোম বলেছে যে নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদের ক্রোমোজোম বলে। ক্রোমোজোম সম্বন্ধে আমরা সর্বপ্রথম ধারণা পেয়েছি মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে। প্রতিটি ক্রোমোজোমের প্রধান দুটি অংশ থাকে, যথা 1 নম্বর ক্রোমাটিড, 2 নম্বর সেন্ট্রোমিয়ার। ক্রোমাটিড ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হওয়ার পর যে দুটি সমান আকৃতির সুতার মতো অংশ গঠন করে তাদের প্রত্যেকটিকে ক্রোমাটিড বলে। সেন্ট্রোমিয়ার ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, যথা ডিএনএ, আরএনএ। নিউক্লিক অ্যাসিড সম্বন্ধে তোমাদের বইয়ে এটুকুই লেখা আছে। তবে নিউক্লিক অ্যাসিড হলো পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড হলো নিউক্লিওসাইডের ফসফেট এস্টার। যে নিউক্লিওসাইডের ফসফেট এস্টারকে বিশ্লেষণ করলে অজৈব ফসফেট, পেন্টোজ সুগার
এবং নাইট্রোজেন বেস এই 3 ধরনের যৌগ পাওয়া যায়, তাহলে এই ডিএনএ এবং আরএনএও এই 3 ধরনের যৌগ রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত হবে। দেখো, আমরা একটা চিত্রের দিকে লক্ষ্য করি। আমরা দেখতে পাচ্ছি একদম ডান দিকে দেখতে পাচ্ছি এটিসিজি, এতে অ্যাডেনিন, টিতে থাইমিন, সিতে সাইটোসিন, জিতে ইউরাসিল। এই 4টি হলো নাইট্রোজেন বেস বা অ্যারোমেটিক বিষমচাক্রিক ক্ষারীয় যৌগ। আর বাম পাশে আর একটা চিত্র দেখতে পাচ্ছি যে এই চিত্রটার দুই পাশেই এসএস লেখা। এই দুই পাশে এই এস গুলো হলো পেন্টোজ সুগার, এবং এস গুলোর দুই পাশে যে তোমার কালো বৃত্তের মতো যে ছোট ছোট অংশগুলো দেখা যাচ্ছে, এগুলি হলো অজৈব ফসফেট, ফসফরিক অ্যাসিড। এবং এস এর মাঝখানে যে লেখা আছে দুইটা পাশের এস এর এটি, জিসি, টিএ, এগুলো হলো অ্যারোমেটিক বিষমচাক্রিক ক্ষারীয় উপাদান নাইট্রোজেন বেস। মাঝখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি এটি মূলত হলো ডিএনএ এর গঠন। আর এখানে এটা দেখতে অনেকটা সিঁড়ির মতো, আমাদের বাসার বিল্ডিং অথবা স্কুলের বাসার সিঁড়ির মতো অনেকটা। আমরা যেমন সিঁড়িতে পা পেয়ে একটা অংশ পা পেয়ে উপরের দিকে উঠি, আরেকটা অংশ হাত ধরে ধরে ঘুরে ঘুরে উঠি। ঠিক এই ডিএনএ এর ক্ষেত্রেও এই যে অংশগুলা যে পা বেয়ে উঠার মতো যে অংশগুলো দেখা যাচ্ছে, ডিএনএ এর এই অংশগুলো হলো নাইট্রোজেন বেসের সমন্বয়ে গঠিত। আর যে এই যে পেঁচানো সিঁড়ির মতো যে পেঁচানো যে উপরের দিকে অংশগুলো দেখা যাচ্ছে, এই অংশগুলো হলো অজৈব ফসফেট এবং পেন্টোজ সুগারের সমন্বয়ে গঠিত। ডিএনএ যে নিউক্লিক অ্যাসিড স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, মিউটেশনে সক্ষম, সকল প্রকার জৈবিক কাজের নিয়ন্ত্রক ও বংশগতির তথ্যের বাহক, তাকে ডিএনএ বলে। ডিএনএ এর পূর্ণরূপ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ তে 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবো সুগার, অজৈব ফসফেট এবং নাইট্রোজেন বেস অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন থাকে। ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ বংশগতির ধারা পরিবহনে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর গুরুত্ব অপরিসীম। যেহেতু ক্রোমোজোমের বংশগতির ধারা পরিবহনে ক্রোমোজোম মূল ভূমিকা পালন করে, আর ক্রোমোজোমের প্রধান উপাদান যেহেতু ডিএনএ, তাহলে এই কারণেই বংশগতির ধারা পরিবহনে ডিএনএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাধারণত ক্রোমোজোমের অণুগুলো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং জীবদেহের বৈশিষ্ট্যগুলো পুরুষানুক্রমে বহন করে। যেমন তোমরা আমার দেহে যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছ, এই বৈশিষ্ট্যগুলো আমার দেহে সঞ্চারিত হয়েছে আমার পিতার থেকে। আমার পিতার দেহের বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়েছে আমার দাদার থেকে। আমার দাদার দেহের বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়েছে তার পিতার থেকে। তাহলে আমার দাদার পিতার থেকে আমার দাদা, আমার দাদার থেকে আমার পিতা, আমার পিতার থেকে আমি। তাহলে এই যে যে বৈশিষ্ট্যগুলো এসেছে, এগুলো সবই কি পুরুষানুক্রমে। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশকে জিন নামে অভিহিত করা হয়। ডিএনএ হলো ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ। দেখতে পাচ্ছ তোমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছ, চিত্রটি হলো আরএনএ। এই ডান পাশের নিচে যে AUCG লেখা, এগুলি হলো নাইট্রোজেন বেস বা অ্যারোমেটিক বিষমচাক্রিয় ক্ষারীয় যৌগ। এতে অ্যাডেনিন, ইউতে ইউরাসিল, সিতে সাইটোসিন এবং জিতে গুয়ানিন। আর এই যে বড় একটা নীল বর্ণের যে পেঁচানো সুতার মতো এই অংশটা হলো রাইবোজ সুগার এবং অজৈব ফসফেটের সমন্বয়ে গঠিত। আর এই যে ছোট ছোট অংশ দেখতে পাচ্ছি নীল, হলুদ, লাল, বেগুনি কালার, এই অংশগুলো হলো এই যে এই নাইট্রোজেন বেসের সমন্বয়ে গঠিত। এখন আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ তে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, অজৈব ফসফেট এবং নাইট্রোজেন বেস অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল থাকে। যেসব জীবে ডিএনএ থাকে না, কেবল আরএনএ থাকে, সেক্ষেত্রে আরএনএ জিন হিসেবে কাজ করে। যেমন তামাক গাছের মোজাইক ভাইরাস, টিএমভি। জিন জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন। তোমরা আমার দেখে যে সব
দৃশ্য বা বৈশিষ্ট্য দেখছো এবং দৃশ্যমান এবং আমার দেহের যে বৈশিষ্ট্যগুলো অদৃশ্যমান, যেগুলি তোমরা দেখতে পাচ্ছ না, এই সব কিছু যারা নিয়ন্ত্রণ করে সেই এককের নাম হলো জিন। জীবের একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার রং ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত। মানুষের মতো অন্যান্য প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যগুলোও তাদের ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত। ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য। তোমাদেরকে আজকে ডিএনএ এবং আরএনএ সম্পর্কে আলোচনা করেছি। এই ডিএনএ এবং আরএনএ যে আলোচনার অংশ থেকেই তোমাদেরকে ছকাকারে একটি পার্থক্য লিখে দিয়েছে, যদি তোমাদের বইয়ে নেই। কারণ এই ছকাকারে এই পার্থক্যগুলো পড়লেও আমাদের ডিএনএ এবং আরএনএ এর বর্ণনাটা স্মরণে রাখা অনেকটাই সহজ হয়ে যাবে, এই কারণে ছকাকারে লিখে দিয়েছি। দেখো, ডিএনএ এবং আরএনএ। 1 নম্বরে বলেছে ডিএনএ দ্বিসূত্র। তোমরা যে এই যে সিঁড়ির মতো যে উপরে যে পেঁচানো পেঁচানো যে অংশ, সেটা ছিল 2টা সুতার মতো, এই কারণে বলছে দ্বিসূত্র। আর আরএনএ একসূত্র। 2 নাম্বার ডিএনএ ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ বলতে বুঝিয়েছে যে ডিএনএটা এই যে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার যেটি, সেটির 2 নাম্বার কার্বনে কোনো অক্সিজেন পরমাণু থাকবে না। ডিঅক্সি মানে অক্সিজেন নাই, তাহলে পেন্টোজ সুগারের 2 নাম্বার কার্বনে যদি অক্সিজেন পরমাণু অনুপস্থিত থাকে তাহলে তাকে বলবে ডিঅক্সিরাইবোজ সুগার। আরএনএ রাইবোজ সুগার, এটিও পেন্টোজ সুগার, তবে এই পেন্টোজ সুগারের 2 নাম্বার কার্বনে অক্সিজেন পরমাণু উপস্থিত থাকবে। অক্সিজেন পরমাণু উপস্থিত থাকলে যদি 2 নাম্বার কার্বনে পেন্টোজ সুগারের 2 নাম্বার কার্বনে যদি অক্সিজেন উপস্থিত থাকে তাহলে রাইবোজ, আর অক্সিজেন অনুপস্থিত থাকলে ডিঅক্সিরাইবোজ। এটি ডিএনএ এবং আরএনএ এর মধ্যে অন্যতম পার্থক্য। 3 নাম্বার, ডিএনএ তে পাইরিমিডিন হিসেবে থাকে সাইটোসিন, থাইমিন। আরএনএ তে পাইরিমিডিন হিসেবে থাকে সাইটোসিন, ইউরাসিল। 4 নাম্বার, ডিএনএ প্রতিলিপিত হয়, আরএনএ প্রতিলিপিত হয় না। 5 নাম্বার, ডিএনএ বংশগতির ধারক ও বাহক, আরএনএ প্রোটিন সংশ্লেষণ করে। শিক্ষার্থীরা, আজকে আমাদের যে আলোচনার অংশ সেটুকু আমরা শেষ করলাম। আমি বিশ্বাস করি তোমরা সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা কতটুকু বুঝতে পেরেছো তা আমি একটু মূল্যায়ন করে দেখব। তোমাদের জন্য এই আজকের এই পাঠের উপর ভিত্তি করে 4টি প্রশ্ন রাখা হয়েছে। এই 4টি প্রশ্ন আমি নিজেই বলবো, উত্তর আমি করে বলে দেব, তবে তোমরা তোমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখবে আমার উত্তরের সাথে তোমাদের উত্তরটা মিলে কিনা। 1 নম্বর প্রশ্ন, মিয়োসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে কয়টি কোষের সৃষ্টি হয়? উত্তর, একটি কোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয়। 2 নম্বর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে কোন ধরনের কোষ বিভাজন ঘটে? কি হতে পারে উত্তর? উত্তরটি হবে মিয়োসিস কোষ বিভাজন ঘটে। 3 নম্বর প্রশ্ন, নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? একটু ভেবে দেখো তো কি হতে পারে। দেখো, এবার উত্তর মিলে না। নিউক্লিক অ্যাসিড 2 ধরনের, যথা ডিএনএ এবং আরএনএ। 4 নম্বর প্রশ্ন, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশকে কি নামে অভিহিত করা হয়? একটু ভেবে দেখো উত্তর কি হতে পারে। দেখো, উত্তরটি মিলিয়ে নাও।
উত্তর হবে হলো জিন নামে অভিহিত করা হয়। শিক্ষার্থীরা, দেখতে দেখতে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। সকলে ডায়েরি বের করুন। ডায়েরিতে লেখো বাড়ির কাজ 5, অনুধাবনমূলক প্রশ্ন 3টি। 1 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন? 2 নম্বর প্রশ্ন, মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? 3 নম্বর প্রশ্ন, বংশগতি বলতে কি বোঝায়? সকলে তোমাদের এইচডব্লিউ খাতায় এই প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে লিখে তোমাদের বিষয় শিক্ষকদের দেখাবে। সবশেষে তোমাদের সকলের সুস্থতা প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।